আমন্ত্রণ ২১ রাতে আমাদের আজকের বিষয় রাখাইনে করিডোর কি দেশের জন্য ঝুঁকি। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ এবং বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ২১ স্টুডিওতে। গত বেশ কয়েকদিন ধরেই একটি আলোচনা ঘুরে ফিরেই হচ্ছে সব জায়গায়, বিশেষ করে পররাষ্ট্র উপদেষ্টা গত রোববার ব্রিফিং করেছেন। সেখানে জাতিসংঘের তত্ত্বাবধানে রাখাইনে মানবিক সহায়তার জন্য একটি করিডোর দেওয়ার ব্যাপারে বাংলাদেশ সরকার সম্মত হয়েছে, সেই বিষয়টি উনি প্রথমবারের মতো জানিয়েছেন। আরেকটি বিষয় সেখানে জিজ্ঞেস করা হয়েছিল যে এই করিডোরের জন্য কি কি শর্ত বাংলাদেশের পক্ষ থেকে আরোপ করা হচ্ছে। তিনি বিস্তারিত কিছু বলেননি। আমি আপনার কাছে জানতে চাই আসলে এই শর্ত কি কি শর্ত থাকা উচিত বাংলাদেশের স্বার্থ রক্ষা করে আসলে। হ্যাঁ, এই বিষয়টিতে বেশ কিছুদিন ধরে আলাপ হচ্ছে। প্রথম আমার যতদূর মনে পড়ে থাইল্যান্ডে থেকে এই ধরনের আইডিয়াটা প্রথম আসে। নিশ্চয়ই জাতিসংঘের মাধ্যমে এই ঘটনাটা ওখানে হয়েছিল। তারপরই জাতিসংঘের মহাসচিব এখানে আসলেন এবং উনি এই বিষয়টা তুললেন এবং তারপর থেকে এটা আলোচনায় আছে। এবং কেউ কেউ বলছে যে এর মধ্যে যে মার্কিন কয়েকজন সিনিয়র কর্মকর্তা এসে গেলেন বাংলাদেশে, তারাও এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করছিলেন। যে তার মানে একটা দেখতে পাচ্ছি আমরা যে কারা এটা করছেন সেটা দেখতে পাচ্ছি। সুতরাং আমাদের খুব চিন্তাভাবনা করে আগাতে হবে, এই সম্বন্ধে কোনো সন্দেহ নাই। শুধুমাত্র যদি জাতিসংঘ থাকতো তাহলে এক জিনিস হতো, কিন্তু যখনই অন্যান্য এখানে অ্যাক্টররা উপস্থিত হচ্ছেন তখন আমাদের সতর্কতা বাড়ানো দরকার। আচ্ছা, এখন এই যে শর্তের কথা আপনি বলছেন, অবশ্যই আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যে কথাটি বলেছেন যে শর্ত সাপেক্ষে তারা এটাতে সম্মত হয়েছেন, তো সেইটা আমি মনে করি যে অবশ্যই শর্ত সাপেক্ষে হতে হবে। কিন্তু সেই শর্তগুলো কি সেটা আমাদের জানা দরকার ছিল, জানলে আমরা বুঝতে পারতাম। কিন্তু আমি যেটা মনে করি যে কি শর্ত হওয়া উচিত, কি শর্তে, আমিও মনে করি যে এটা আমাদের জন্য একটা সুযোগ তৈরি করতে পারে। কিন্তু সেই প্রত্যাবাসনের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে সুযোগ তৈরি হতে পারে, কিন্তু সেই সুযোগ তৈরি হওয়ার জন্য আগে আমাদের নিজেদের নিরাপত্তা, আমাদের ঝুঁকি কমানো, এগুলোর বিষয় নিশ্চিত হতে হবে আগে। এবং সেই কারণে আগে শর্তগুলো দরকার। এই শর্তের মধ্যে প্রথম শর্ত হবে যে এখানে যা কিছু ঘটবে, এই করিডোর দিয়ে যা কিছু ঢুকবে, যে মানুষজন যারা যাওয়া আসা করবে, কোথা থেকে কোথায় যাবে, কোন এই করিডোরের ঠিক সুনির্দিষ্ট অবস্থানটা কি, সেগুলো সব নির্ধারণ করবে বাংলাদেশ। বাংলাদেশের পুরো জ্ঞাতার্থে থাকবে, পুরো জ্ঞানের মধ্যে থাকবে যে কোথায় কি হচ্ছে। একেবারে প্রত্যেকটা বিষয়ে বাংলাদেশের কমপ্লিট ইনফরমেশন থাকতে হবে। এবং ওখানে কিভাবে কি হবে, বাংলাদেশ যদি বলে যে না, তাহলে সেটা হবে না, পুরো নিয়ন্ত্রণ থাকতে হবে। সেইটাই যদি এই দুটো শর্ত, যে সম্পূর্ণ তথ্য এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে যদি থাকে, তবেই মাত্র বাংলাদেশ আগানোর কথা চিন্তা করতে পারবে। এইটার কমে কোনো আগানোর প্রশ্ন আসে না। তারপরে আরও কি কি শর্ত আসতে পারে, যেমন একটা শর্ত হবে যে যখন এই করিডোরই তোমরা করতে পারো, তাহলে এই করিডোর দিয়ে আমাদের এখানে যে মিয়ানমারের এত লোক এখানে এসে রয়েছে, তাদেরকে ফেরত নিয়ে যাও, তাদেরকে ওখানে নিয়ে সাহায্য, এই করিডোর দিয়ে সাহায্য তাদের কাছে পৌঁছানো যাবে। ওখানে তো ইতিমধ্যে আগের থেকেই রোহিঙ্গা আরও আছে, তাদেরকেও সাহায্য করা হবে বলা হচ্ছে এই করিডোরের মাধ্যমে। ওখানকার অন্যান্য বাসিন্দা এবং যে ডিসপ্লেসড রোহিঙ্গাজ আছে সবাইকেই সাহায্য করা হবে। তো সুতরাং এদেরকেও ওখানে নিয়ে যে ওখানে ক্যাম্প সৃষ্টি করে তাদেরকে সাহায্য করা, তো সেই শর্ত আমরা ওখানে তুলে ধরতে পারি। এছাড়া আর যেসব শর্ত আছে সেগুলো আমরা বিভিন্নভাবে চিন্তা করতে পারি, দেখতে পারি। যে কিন্তু প্রথম কথা, আসল কথাই হচ্ছে যে কমপ্লিট কন্ট্রোল, কমপ্লিট ইনফরমেশন, এই দুটো যদি আমাদের থাকে একমাত্র, তাহলে আমাদের আগানো উচিত, নাইলে এই বিষয়ে আগানো উচিত না। আরেকটা জিনিস এখানে চিন্তা করতে হবে আমাদের আগানোর আগে, যে আমরা যে কমপ্লিট কন্ট্রোল, কমপ্লিট ইনফরমেশনের কথা বলছি, আমরা কিভাবে সেটা নিশ্চিত হব যে সত্যি সত্যি আমরা কন্ট্রোল করছি। আমাদের নিজেদের উপরে সেই বিশ্বাসটা কি আছে? আমাদের যে এস্টাবলিশমেন্ট আছে, আমরা যদি বলতে পারি না আমরা উই ক্যান, একমাত্র তাহলে এটা যেতে হবে। সুতরাং অন্যান্য প্রশ্ন এসে যাচ্ছে যে আমরা আমাদের দেশে আমাদের যেহেতু এটা অন্তর্বর্তী সরকার, খালি সেই কারণে নয়, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সেন্সিটিভ একটা ব্যাপার, স্পর্শকাতর একটা ব্যাপার। যে কোনো রকমের একটু ব্যত্যয় হলেই আমাদের নিরাপত্তা ঝুঁকিতে আসতে পারে। সুতরাং আমাদের দেশের অন্যান্য যে রাজনৈতিক এলিমেন্টস যারা আছেন, বিভিন্ন পলিটিক্যাল পার্টিজ এবং অন্যান্য যারা আছে, তাদের সাথে বিষয়টা নিয়ে কনসালটেশন করা যায় কিনা, তাদেরকে কনফিডেন্সে রাখা যায় কিনা, তাদের পরামর্শ নেওয়া যায় কিনা, এই বিষয়টা নিশ্চয়ই চিন্তা করতে হবে। কারণ
এখন ইচ্ছা করলে সরকার করতে পারে, না কাউকে সাথে না নিয়ে, কারোর সাথে কনসালটেশন না করে একটা সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু সেই সিদ্ধান্তটা সবসময় সঠিক নাও হতে পারে। আর যদি ভুল হয় সেটার দায় একমাত্র তাদেরই ঘাড়ে চাপবে। আর যদি সবাইকে নিয়ে করা যায় তাহলে দায়টাও শেয়ার্ড হবে, সেটা একটা বিষয়। আরেকটি বিষয় আমার মনে হয় যে খেয়াল রাখা দরকার, যে যার সাথে যেই চুক্তি আমরা করি, আমরা খুব কনফিডেন্টলি একটা করে ফেললাম, কিন্তু এটার যারা প্রভাবিত হতে পারে, যেমন আমাদের প্রতিবেশী রাষ্ট্রসমূহ, যাদের ওইখানে মিয়ানমারে বিভিন্ন স্বার্থ আছে, খালি প্রতিবেশী না, একটু দূর প্রতিবেশী হতেও পারে আমাদের, যেমন ভারত, চীন, জাপান, রাশিয়া, যারা এখানে করে, যাদের সাথে আমাদেরও বড় বড় সহযোগিতামূলক প্রকল্প আছে, তাদের সবাইকেও আমরা এই কি বলে বিষয়ে অবগত রাখবো কিনা সেটাও আমাদের চিন্তা করা দরকার। কারণ এইটা দুইটা কারণে অবগত রাখা। একটা হলো যে যেহেতু তাদের সাথে আমাদের অনেক কমন বিষয় আছে, স্বার্থ আছে, যেটা দুই দেশের মানে আমাদের দুইজনের জন্যই গুরুত্বপূর্ণ, একসাথে আমরা সহযোগিতা করি অনেক প্রকল্পে। সুতরাং তাদের যাতে কোনো রকমের ক্ষতি না হয়, ক্ষতি বৃদ্ধি না হয়, সেটাও আমাদের খেয়াল রাখার চেষ্টা করতে হবে, সেটা একটা। আরেকটা হলো যে তারা আমাদেরকে বিভিন্ন বিষয়ে হয়তোবা আমরা জানি না এমন কিছু ইনফরমেশন, এমন কিছু পরামর্শ তারা আমাদেরকে দিতে পারে। জি, এবিএম মোশাররফ হোসেন, আপনার কাছেও আমার জানতে চাই, আসলে রাজনৈতিক দলের পক্ষ থেকেও একটি ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং শর্তগুলো কি কি সেই বিষয়গুলিও তোলা হয়েছে, এবং একটি আশঙ্কার কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আমরা গাজায় পরিণত হতে চাই না। এই আশঙ্কাটা কেন আসলে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ-আলোচক। এখানে সবাই পররাষ্ট্র সচিব ফয়েজ ভাই অত্যন্ত চমৎকারভাবে বলেছেন কিছু কী ঝুঁকি আমাদের মধ্যে আছে, অথবা আমাদের বাংলাদেশের কী করণীয় আমাদের। কিন্তু আপনি দেখবেন এখন বাংলাদেশে কিন্তু কোনো পার্লামেন্ট নেই, অর্থাৎ কোনো জনগণের প্রতিনিধি কিন্তু নেই, যার কারণে রাজনৈতিক দলগুলি কিন্তু এখন জনগণের কণ্ঠস্বর। তো এমনি ধরনের একটা করিডোরের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মনে হয় রাজনৈতিক দলগুলির মতামত নেওয়া প্রয়োজন ছিল। কিন্তু আমরা দেখছি যে প্রায় রাজনৈতিক দলগুলি বলেছে তারা অন্ধকারে কিছুই জানে না। এখন আপনি দেখেন অটোমেটিক আমাদের মিয়ানমারের সাথে আমাদের কিন্তু রোহিঙ্গা নিয়ে একটা ব্যাপক সংকট চলছে, এবং প্রায় 16 লাখের মতো রোহিঙ্গা এখানে আছে, যে এটা আমরা কোনো সমাধান করতে পারি না। আপনি যদি এই মানবিক করিডোর দেন, এই রোহিঙ্গা সংকট যে আরও তীব্র হবে না, এটা নিশ্চয়তাটা কোথায়? ওখানে কিন্তু যেখানে এখন মিয়ানমার সরকারের সাথে আরাকান আর্মি বলে যেটা একটা বিদ্রোহ গোষ্ঠী, তাদের সাথে কিন্তু ইতিমধ্যে যুদ্ধ চলছে। বরং আপনি মানবিক যদি করিডোরটা দেন, আমার মনে হয় এই যুদ্ধকে কি আরও বাড়িয়ে দেবে। অর্থাৎ এখানে যা সরবরাহ করা হবে সেটা কি ওই যারা আমাদের টার্গেট গ্রুপ, অর্থাৎ যারা মানবিক সাহায্য চাচ্ছে তাদের কাছে যাবে, না আরাকান আর্মিদের কাছে যাবে, অথবা গভর্নমেন্টের কাছে যাবে, এটা আমরা কিন্তু নিশ্চিত না। যার কারণে আমার মনে হয় এই ব্যাপারে পূর্ণাঙ্গ একটি আলোচনা দরকার, যে আসলে কী প্রেক্ষাপটে কী কারণে আমরা এটা দিচ্ছি, এবং গভর্নমেন্টের রোলটা কী হবে। এটা কি বাংলাদেশের কন্ট্রোলে থাকবে? আজকে হোয়াই বাংলাদেশ, আপনি কেন বাংলাদেশ করিডোর দেবে? আমাদের পার্শ্বে তো প্রতিবেশী আরও রাষ্ট্র আছে, আপনার ভারত আছে, চায়না আছে, মিয়ানমারেরও একটি জায়গা আছে বলা হচ্ছে, যে সেখানে কেন নয়? সেখানে না দিয়ে শুধু আমাদের, কারণ এখানে তো অলরেডি আমরা একটা প্রবলেমে আছি রোহিঙ্গাদেরকে নিয়ে। সুতরাং আরেকটা জিনিস দেখবেন, আমরা যেটা সবসময় ছোটোবেলা থেকে দেখি, যে এই অঞ্চলটা একটা সন্ত্রাসী গোষ্ঠী এবং একটা মাদকের রুট কিন্তু এখানে এইটা যদি এবং তারা খুব স্ট্রং, আমরা জানি তাদের আলাদা বাহিনী আছে, আলাদা বিমান আছে, এরকম কিন্তু সেই সন্ত্রাসী গোষ্ঠী মাদক ব্যবসায়ীদের কাছে আছে। এই করিডোর কি সেই ক্ষেত্রেও সেই নিয়ন্ত্রণ কি আমাদের থাকবে কিনা, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার। সুতরাং আমার মনে হয় এটা একটা বিশদ আলোচনা দরকার, রাজনৈতিক দলগুলির মতামত দরকার। শুধু তাই না, জনগণকে এটা অবহিত করা দরকার। কারণ আপনার যদি এখানে কোনো সংকট তৈরি হয়, সেইটা আমরা মোকাবেলা কতটুকু করতে পারবো বাংলাদেশ, সেইটাও কিন্তু একটা বিরাট ব্যাপার। আর এখানে ইন্টারন্যাশনাল নানা খেলা তো এখন এই সাউথ এশিয়াকে নিয়ে চলছে জিও পলিটিক্যাল কারণে। সুতরাং আমার মনে হয় যে এটার কিভাবে এটা বাস্তবায়ন হবে, এটার শর্তগুলি কি, রাজনৈতিক দলগুলির সম্মতি আছে কিনা, আর হঠাৎ করে এই মানবিক করিডোর কেন, এর জন্য কোনো এটার একটা দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা, এটাও কিন্তু আমাদের অনুধাবন করতে হবে। আর যদি না করি তাহলে আমরা কিন্তু আগামী দিনে আমার দল বিএনপি বলছে কিন্তু আমরা নানা ঝুঁকির মধ্যে, যেটা আপনি গাজার কথা বলছেন, এই অঞ্চলে যদি যুদ্ধ শুরু হয় সবচেয়ে এফেক্ট পড়বে বাংলাদেশের উপর। কারণ আরাকান আর্মি এখানে আছে, রোহিঙ্গাদের একটা গ্রুপ আছে, তারপর আরাকান আর্মির সাথে মানে যেটা গভর্নমেন্ট, এটা
যে গভর্নমেন্টের সাথে কিন্তু আরাকান আর্মির সাথে প্রতিনিয়ত আমরা যুদ্ধ দেখি এখানে চলমান। সুতরাং সামগ্রিক ক্ষেত্রে এই অঞ্চলটা কিন্তু এমনি ঝুঁকির মধ্যে আছে। তাহলে আমরা কি আরও একটা ঝুঁকির মধ্যে বাংলাদেশকে টেনে নিয়ে যাচ্ছি? এই চিন্তাটা কিন্তু আমাদের সবচেয়ে বেশি করতে হবে। জি মুন্সি ফয়েজ, একটি বিষয়ে আর কথা হচ্ছে যে একটি চ্যানেল তো আছেই, যেই চ্যানেল দিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করছেন, এটি মানবিক চ্যানেলই আছে, সেই চ্যানেল দিয়ে কেন ত্রাণ? সেই চ্যানেলটা তো একটা আনুষ্ঠানিক চ্যানেল নয়। তারা বাস জড়ো হচ্ছে ইয়েতে, সীমান্তে, এবং যখন আমরা তাদেরকে বাধা দিচ্ছি না, হয়তো কিছুক্ষণ আমরা বাধা দিয়ে রাখি, ঢুকতে দিচ্ছি না, জড়ো হয়, তারপর একসময় দেখি যে না এরা না খেয়ে মরবে বা তাদেরকে গুলি করতে হবে, আমরা গুলি করতে পারবো না, সুতরাং তাদেরকে আমরা আসতে দেই। কিন্তু সেটা কোনো সুনির্দিষ্ট কোনো করিডোর নাই, বিভিন্ন সময় বিভিন্ন জায়গা দিয়ে তারা আসে, এবং সুতরাং সেটাকে ওই চিন্তাটা করাটা ঠিক না। বরং যদি একটা করিডোর হয়, সেটা সুনিয়ন্ত্রিত করিডোর যদি হয় এবং আমাদের নিয়ন্ত্রণ যদি থাকে, যেটা উনিও যে কথাটি বলার চেষ্টা করলেন, সেটা নিশ্চিত করে, এবং আমাদের সেই সক্ষমতা আছে কিনা করিডোরের উপর নিয়ন্ত্রণ রাখা। আমরা বললাম যে ঠিক আছে, সবাই বললো যে হ্যাঁ তোমাদের সমস্ত নিয়ন্ত্রণ, কিন্তু আমরা এটা করতে পারলাম না, তখনও তো সেটা উল্টো ফল হয়ে যাবে, যে এখান থেকে এসে অস্ত্রশস্ত্র কুকি চীনের হাতে চলে যাবে, অন্য কারো হাতে চলে যাবে, বা এখান থেকে তারা মাদক ছড়িয়ে পড়বে। সুতরাং সেই ঝুঁকি তো নিতে পারি না আমরা যতক্ষণ পর্যন্ত আমরা না নিশ্চিত হই। এখন যে করিডোরের কথা আপনারা বললেন, সেটা তো একটা কোনো ফিক্সড করিডোর না, বিভিন্ন সময় বিভিন্ন জায়গা দিয়ে আসে এবং সেখান দিয়ে মাদকও যাচ্ছে, সব কিছুই যাচ্ছে, সেটা তো বন্ধ থাকছে না, শুধুমাত্র সেখান থেকে উল্টো দিকে লোকজন ফেরত যাচ্ছে না, এইটা হলো সমস্যা। আমরা চাই যে এই লোকগুলো ফেরত যাক, ওখান দিয়ে ফেরত গেলে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু সেটা তো হচ্ছে না। সুতরাং একটা যদি নিয়ন্ত্রিত করিডোর হয় এবং সেখানে যদি আমাদের নিয়ন্ত্রণ থাকে, আর যদি আমাদের শর্ত অনুযায়ী এদেরকে ওই করিডোর দিয়ে ফেরত নিতে রাজি থাকে এবং ওখানে ওই পাশে একটা ক্যাম্প করে, তাহলে, এবং আন্তর্জাতিক একটা, এখানে এটা তখন আমার বলা প্রয়োজন ছিল, একটা যেভাবেই হোক একটা আন্তর্জাতিক নজরদারির ব্যবস্থা থাকতে হবে, যে এই করিডোর যেই কারণে ব্যবহার করার কথা সেটা সেই কারণে ব্যবহার হচ্ছে, এবং যদি রোহিঙ্গাদের ফেরত নেওয়া হয় করিডোর দিয়ে নিয়ে, তাদেরকে যেখানে রাখা হবে তাদেরকে সঠিকভাবে রাখা হচ্ছে কিনা, তাদের খাওয়া পড়া নিরাপত্তা সব কিছু দেওয়া হচ্ছে কিনা, এবং তাদেরকে সঠিকভাবে প্রত্যাবাসন মাধ্যমে তাদের কি বলা যায় পুনর্বাসন ঠিক মতন করা হচ্ছে কিনা, পুরোপুরি তাদের অধিকার দিয়ে, না হলে তো তারা যাইতে চাবে না। যদি আমরা তাদেরকে না নিশ্চয়তা দেই যে তাদেরকে ওখানে গেলে তারা কাজ করে খেতে পারবে এবং তাদের অধিকার পুনরায় তারা ফিরে পাবে, তাদের অধিকার বলতে কি, তাদের নাগরিকত্ব একটা বড় প্রশ্ন, সেইগুলো যদি সব ঠিক থাকে এবং সেগুলো ঠিক মতো সেই শর্ত মেনে নিল, কিন্তু সেই শর্ত অনুযায়ী কাজ হলো না, তাহলে তো হলো না। সুতরাং সেগুলো নজরদারি করবার জন্য একটা আন্তর্জাতিক উপস্থিতি থাকা প্রয়োজন। সেটা এখন বিভিন্নভাবে হতে পারে, চীনের নেতৃত্বে হতে পারে, চীন এতদিন এখানে অনেক চেষ্টা করেছে, বা অন্য কোনো ইয়ের নেতৃত্বে, জাতিসংঘের নেতৃত্বে হতে পারে, যদি অন্য সব যে অ্যাক্টররা আছেন তারা সবাই সেটাতে সম্মত থাকে। তো সেই জন্যে আমার মনে হয় যে ওই আপনি যে করিডোরের কথা বলছেন, সেই করিডোরটা একটা বাস্তবসম্মত বিষয় নয়, আর সেটা নিয়ন্ত্রণের বাইরে। সেটা কি আমরা নিয়ন্ত্রণ করছি ঠিক মতন? না। সুতরাং নিয়ন্ত্রিত করিডোরের কথা বলা হচ্ছে এখানে একটা, কিন্তু সেই নিয়ন্ত্রণটা আমাদের হাতে থাকতে হবে। সেটি কি অন্য কোথাও হতে পারে, বঙ্গোপসাগর উপকূলে বা মিয়ানমারের দিকে, সেটি এই প্রশ্নটি উঠছে। আমি সেটি বিভিন্ন জায়গায় হতে পারে, কিন্তু সেটি আমাদের স্বার্থ। এই যে রাখাইন রাজ্যের অন্যান্য জায়গায় উপকূলবর্তী এলাকায় কি বলে আরাকান আর্মির পুরোপুরি নিয়ন্ত্রণ নাই। তারা এই আমাদের যে সীমান্ত আছে, কমন সীমান্ত 371 কিলোমিটার না 271 কিলোমিটার সীমান্ত, সেটা তারা সেটার সাথে তারা পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। জি চাই আপনি দেখেন, এখানে আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট জাতিসংঘ একটা করিডোর দিতে চাচ্ছে, কিন্তু এই অঞ্চল নিয়ন্ত্রণ কিন্তু এখন করছে আরাকান আর্মি। তাদের রোলটা কি হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার। সেটাই, সেই ব্যাপারে কিন্তু আমরা কোনো কথা বলছি না। তাদের সাথে তো তাদের সাথে আলাপ আলোচনা না করে, কিন্তু আলাপ করা তো বিপদ, কারণ তাদের স্বীকৃতিও তারা তো কোনো সমস্যাটা হচ্ছে যে এখানে ওদের সুবিধার জন্যই করিডোরটা করা হচ্ছে, এটাই বোঝা যায়। কিন্তু ওদের সুবিধার কি, খালি ওদের জনগণকে সাহায্য করা, মানবিক সাহায্য, এই প্রশ্নটা উঠছে, নাকি এখান দিয়ে যাবে অস্ত্রশস্ত্র যাবে ওদেরকে, বা ওদের রসদ যাবে, ওদের সাহায্যের জন্য রসদ যাবে। তো ওইটার জন্য আবার অন্য সংখ্যাও মানুষ করছে। তার মানে এতদিন যদিও তারা যুদ্ধে অনেক এগিয়ে আছে, জান্টার বিরুদ্ধে অনেক জয়লাভ করেছে, কিন্তু এখন হয়তো তাদের রসদ সরবরাহের পথগুলো কোনোভাবে বন্ধ করে দিয়েছে মিয়ানমার জান্টা, এমন কিছু ঘটেছে। সুতরাং তারা আমাদের সাহায্য সহযোগিতা চায়, এগুলো আমাদের ভেবেচিন্তে দেখতে হবে তো। কিন্তু আপনি যে অন্য জায়গা দিয়ে করিডোর বলেন, ওই যে উপকূলীয় যে আরাকানের যে উপকূলীয় এলাকা, সেখানে করিডোর পাওয়া একটু ওদের জন্য ডিফিকাল্ট হবে, কারণ ওখানে
যানটাকে ইনভলভ করতে হবে, অথবা যানটাকে পুরোপুরি বিতাড়িত করতে হবে, কারণ ওই সমুদ্র এলাকায় এখনও যানটার জাহাজ মোটামুটি নিয়ন্ত্রণ চালাচ্ছে। সেইভাবেই তো ওরা জাহাজ নিয়ে চলে আসে এবং তারপরে এদের উপরে গোলাবর্ষণ করে। তার মধ্যে কোনো কোনো সময় গোলা এসে আমাদের এলাকাতে কিন্তু জাতিসংঘের পক্ষ থেকে কি মিয়ানমারের সঙ্গে আলোচনা কিন্তু এখানে আমি বলছি, আমি কথাটা শেষ করি, কিন্তু এখানে অন্য তো জায়গা আছে, যেমন থাইল্যান্ডের সাথে বিরাট বর্ডার আছে, এখান দিয়ে আসতে পারে। জি, সেটা করছে না কেন? তারাও বরং প্রথম যে আমি বললাম থাইল্যান্ডের একটা বললাম, ওরাও বাংলাদেশের কথা কেন বললো? তারপরে চীন দিয়েও তো আসতে পারে, সেটা চেষ্টা করা হচ্ছে না কেন? চীনের সাথে কিন্তু ওই কি বলে সীমান্তবর্তী এলাকার সবগুলো যানটারও যেমন আছে, যোগাযোগ আছে এবং প্রভাব আছে, যানটার উপরে ওদের প্রভাব আছে, তেমনি অন্যান্য যারা সশস্ত্র বাহিনী, সশস্ত্র গোষ্ঠী আছে, বিভিন্ন জাতি গোষ্ঠী তাদেরও চীনের সাথে ভালো সম্পর্ক আছে। সুতরাং তারা চীন দিয়ে করছে না কেন, ভারত থেকে করছে না কেন? এই প্রশ্নগুলো নিশ্চিতভাবে কি বলে চিন্তা করে দেখার বিষয় আছে। এগুলো অত্যন্ত বাস্তবসম্মত প্রশ্ন। সুতরাং সেই জন্যেই কিন্তু সন্দেহ তৈরি হয় যে বাংলাদেশ কেন, সেই জন্য আমাদেরকে আরও বেশি খতিয়ে দেখতে হবে। আমাদের কিছু সুযোগ তৈরি হতে পারে এটার ফলে, কিন্তু আমাদের সুযোগের চেয়ে দুর্যোগ বেশি হয় কিনা সেইটা চিন্তা করতে হবে। জি, এবিএম মোশাররফ হোসেন, বিএনপির অবস্থান কি হতে পারে আসলে এই বিষয়ে? না, আমরা মনে করি যে ক্রাইসিস, এই ক্রাইসিস জন্য একটা জাতীয় ঐক্যমত দরকার। কারণ ইউনূস সরকার আপনি জানেন এটা নির্বাচিত সরকার না, এটা একটা গণ অভ্যুত্থানের পর জনগণের আকাঙ্ক্ষার একটা বাস্তবায়নের জন্য এই সরকারটা এসেছে। সুতরাং আপনাকে মূল স্টক হোল্ডার কিন্তু জনগণ বা রাজনৈতিক দলগুলি, তাদের সম্মতি না নিয়ে যদি এই করিডোর দেওয়া হয় এবং ভবিষ্যতে যদি কোনো ক্রাইসিস তৈরি, এবং আমরা মনে করি ক্রাইসিস তৈরি হওয়ার সম্ভাবনা খুব বেশি, কারণ ওখানে বৈধ কোনো অথরিটির সাথে আপনি কোনো এইটা চালু করতে পারছেন না। একদিকে আরাকান আর্মি, অন্যদিকে জান্তা সরকার। এবং আরেকটা ভয়ঙ্কর ব্যাপার হলো যে আমাদের এখানেও কিন্তু প্রায় 14-15 লাখ আছে, 13 লাখ রোহিঙ্গা আছে, 13 লাখ বাচ্চা টাচ্চা প্রতি বছর তো 80-90 লাখ করে, 80-90 হাজার করে হচ্ছে। সুতরাং এরা যদি এদের রোলটা কি হবে, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ এরা তো ফিরে যেতে চাচ্ছে। তাদের কি আসলে এই করিডোর দিয়ে ফিরিয়ে দেওয়া সম্ভব হবে? না, সেই আলোচনা তো এখানে নাই। একটি আশা করা হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে। এখানে আপনি দেখবেন করিডোরটা কেন দেওয়া হচ্ছে, যে ওখানে তাদের সংকট তৈরি হচ্ছে, সেই সংকট সহায়তা করার জন্য। অথচ আমাদের রোহিঙ্গার এত বিশাল একটা সংকট যে আমরা দীর্ঘদিন ধরে এটাকে বহন করছি, সেই ব্যাপারে কিন্তু আমার মনে হয় এই বিষয়ে কোনো আলোচনা কিন্তু এখানে নাই। এইটাও কিন্তু আরেকটা বিরাট সন্দেহ দেখা যাচ্ছে। ওইটাই আমি মনে করি যে আলোচনা নাই ঠিকই, কিন্তু আমরা ওইটাকে আলোচনা নিয়ে আসার একটা সুযোগ তৈরি হচ্ছে কিনা সেইটা আমরা না, কিন্তু আপনি যদি সুযোগ দেন, আমি প্রথমেই বললাম যে রোহিঙ্গা আমরা তো সুযোগ নিতে পারি নাই অলরেডি। আপনি কিন্তু আমাদের উপদেষ্টা বলতে এটা হয়ে গেছে প্রায়। তা আপনি যদি আমার যদি কন্ডিশন থাকতো যে আমি মিয়ানমারের ব্যাপারে কি হবে সেই সিদ্ধান্ত আগে দেন, তারপর আমরা করিডোর। কন্ডিশনের যে কথাগুলো এসছে, বিভিন্ন সূত্র থেকে বিভিন্ন কন্ডিশনের কথা বলছে, তার মধ্যে এটা কিন্তু একটা কথা আছে। না, তাহলে কিন্তু কতদূর কি হয়েছে আমরা জানি না। গভর্নমেন্ট কেন প্রকাশ করছে না, এটা তো ইম্পর্টেন্ট ব্যাপার। যে আমরা এই শর্তে আমরা এই করিডোর দিতে রাজি হচ্ছি। যেমন আবার এটাও শর্ত যেগুলো আসতেছে বাইরে থেকে, সরকার সরাসরি বলছে না, কিন্তু বিভিন্ন সূত্র থেকে, সেখানে যেমন কুকিচনকে অস্ত্র সরবরাহ করা যাবে না, হ্যান। তো এইগুলো নিয়ে চিন্তা করে যদি আমাদের নিয়ন্ত্রণ থাকে, তাহলে তো আমরা ওটা করতে দিব না, তাই না? তো সেইগুলো আমার মনে হয় যে আমরা 1 নম্বর আপনি যেটা বলছেন যে সবাইকে জানানো দরকার, সবার সাথে আলাপ আলোচনা করা দরকার। অন্তত জানানো বলতে সরকার শুনুক সবাই কি ভাবছে, তারপরে সিদ্ধান্ত নিক। আর আরেকটা হলো যে যাই কিছু করা হোক, আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ এবং পূর্ণ তথ্যের ভিত্তি, আমাদের কাছে সমস্ত তথ্য থাকবে, আমাদের কি বলে আমাদের জ্ঞানের মধ্যে সব কিছু থাকবে, তাহলেই একমাত্র আমরা এটাতে রাজি হতে পারি। নাহলে তো এটার মানে ঝুঁকি, প্রচণ্ডতম ঝুঁকি থেকে যাবে। জি, আমি মোশাররফ ভাইয়ের কাছে জানতে চাচ্ছিলাম যে আসলে বাংলাদেশের পক্ষ থেকে কোন কোন শর্তগুলো থাকা উচিত, যেটি আমি মুন্সি ফয়েজ ভাইয়ের কাছে না, আমি যেটা মনে করি, আপনার জন্য একটা উদাহরণ আমাদের মাঝে আছে যে আমরা তো আসলে এই যে রোহিঙ্গাদেরকে আমরা পূর্ণাঙ্গ পুনর্বাসন কিন্তু ফেরত পাঠাতে পারিনি। 78 সালে মোটামুটি আমাদের একটা সফলতার কাহিনী আছে। কিন্তু তৎকালীন যখন জিয়া রহমান সাহেব ক্ষমতা ছিলেন, তখন কিন্তু আমরা মানে অল্প রেখে মানে 1,80,000 যে বাকিগুলোকে আমরা ফেরত পাঠিয়েছিলাম। তখন কিন্তু আমরা অনেকগুলি, জাতিসংঘ বলেন, আমাদের প্রতিবেশী কিছু রাষ্ট্র বলেন, এবং কিছু সুনির্দিষ্ট শর্তের ভিত্তিতে তাদেরকে আমরা পাঠিয়েছিলাম। কিন্তু এখানে আমাদের গ্যারান্টিটা কি? আমার মনে হয় যতটুকু আমরা জানি বিভিন্ন ক্ষেত্রে এখানে চীনের একটা ব্যাপক প্রভাব আছে।
এই আরাকান আর্মির উপরেও আছে, জান্তা সরকারের প্রতি আছে। তো এখানে বিশেষ করে চীনকে এখানে একটা মিডলম্যান হিসাবে ভূমিকা রাখার একটা সুযোগ আছে। সেইটা কতটুকু তাদেরকে কি ইনভলভ করা যায়, এটা কিন্তু একটা বিরাট প্রশ্ন। মানে তারা কোন দিকে খেলছে এটাও কিন্তু অনেকটা দমরুজালের মতো। কেউ বলছে তারা জান্তাকে টিকিয়ে রাখছে, আবার কেউ বলছে যে আরাকান আর্মিকে তারাই চালাচ্ছে। তো সুতরাং এখানে কিন্তু একটা জটিলতা রয়ে গেছে। আমার মনে হয় এই যে করিডোর দেওয়ার আগে যারা আমাদের এখানে প্রতিবেশী আছে, যারা এখানে একটা রোল প্লে করতে পারবে, বিশেষ করে চায়না, মিয়ানমার এবং ফয়েজ ভাই যেটা বললো থাইল্যান্ড, এদেরকে ইনভলভ করে জাতিসংঘের মাধ্যমে আমার মানে একটা চতুর্মুখী একটা পরিকল্পনা গ্রহণ করে আগানো উচিত। না এইটা বাংলাদেশের জন্য একসময় কিন্তু একটা ভয়ঙ্কর ক্রাইসিস হতে পারে যেটা, এবং আপনার অনেকটা আছেই, সেটাকে আরো বিশাল আরেকটা আমি জানি না, আমার চেয়ে ফয়েজ ভাই আরো ভালো জানবে, বরং আমরা বিভিন্ন ইন্টারনেট বহু জায়গায় দেখি যে এই আমাদের রাখাইন অঞ্চলকে কেন্দ্র করে একটা নতুন রাষ্ট্র তৈরির একটা পরিকল্পনা কোনো মহল কিন্তু আছে। ইন্টারনেট বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তারা এই একটা রূপরেখা কিন্তু তারা দিচ্ছে না, ওই পরিকল্পনাকে আমরা সহযোগিতা করছি, এটাও কিন্তু আমাদের ভেবে চিনতে হবে। জি, আমি মুন্সি ফয়েজ আমাদের কাছে আসছি। মুন্সি ফয়েজ, যেটি জামায়াতের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে একটি আলোচনা হয়েছে গত শনিবারে, আপনি দীর্ঘদিন চীনের রাষ্ট্রদূত ছিলেন, অনেক বছর কাজ করেছেন। জামায়াতের পক্ষে বলা হচ্ছে যে আলাদা একটা স্টেট করার কথা বলা হচ্ছে রাখাইনে, এইটাকে আপনি কিভাবে দেখেন? সেটা তারা মনে করছে এটা তো এখন মোটামুটি একটা সম্ভাবনা তৈরি হয়ে গেছে, সেই জন্য বলছে। কিন্তু আসল কথা হলো আমরা কে বলে দেওয়ার যে রাখাইনে একটা স্বাধীন রাষ্ট্র হবে কি হবে না। কারণ এই যে কি বলা যায় 1948 সাল থেকে মিয়ানমার স্বাধীন হওয়ার পর থেকে এই সমস্যা তাদের চলেই আসতেছে। এই যে কি বলা যায় বিভিন্ন স্থানে যে যুদ্ধ, হ্যাঁ, বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে যুদ্ধ, সেই যুদ্ধটা তো আজকের না, এটা তো বহু পুরানো। এবং কখনোই কিন্তু এখানে কোনো দল, কোনো জঙ্গি কি বলে এই সশস্ত্র গোষ্ঠী কোনোটাই কিন্তু স্বাধীনতা চায় নাই সত্যিকার অর্থে। তারা চাচ্ছে প্রথম থেকেই, তারা চাচ্ছে স্বায়ত্তশাসন, এবং একটা আগের একটা কনস্টিটিউশন ছিল সেটা মোটামুটি কাছাকাছি ছিল। পরবর্তীতে তারা কনস্টিটিউশনটা মানে তাদের শাসনতন্ত্র পরিবর্তন করে সেখানে এই স্বায়ত্তশাসনের ব্যাপারটাকে ধ্বংস করে দিয়েছে। তার ফলে যুদ্ধটা আরও জিয়ে উঠেছে। তো সুতরাং ওখানে এখন পর্যন্ত আমরা সরাসরি শুনি নাই যে আরাকান আর্মি ওখানে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, এমন কথা এখন পর্যন্ত কিন্তু আমাদের সেই জন্য আমাদের রাজনৈতিক দলের এই ব্যাপারে না বলাই সমীচীন বলে আমি মনে করি। ওখানে যদি তারা স্বাধীন রাষ্ট্র গঠন করবে, আমরা তো কিছু করার নাই, তখন আমাদের বাস্তবতাটা পরিবর্তন হয়ে যাবে, আমাদের নতুন একটা প্রতিবেশী হবে। তখন মিয়ানমার তখন আমার প্রতিবেশী থাকবে না, তখন নতুন একটি প্রতিবেশী, তখন আমার প্রতিবেশী হবে কে? রাখাইন রাষ্ট্র। কিন্তু সেটা হবে কি হবে না সেটা তো আমরা এখনো জানি না। কিন্তু এই যে কথাটা একটু আগে আমাদের সহ আলোচক যেটা বললেন যে ওখানে বিভিন্ন রকমের ষড়যন্ত্রের কথা আমরা শুনতে পাই, একটা আলাদা রাষ্ট্র তৈরি করার কথা শুনতে পাই। আলাদা রাষ্ট্র এখন একটা হতে পারে রাখাইন রাষ্ট্র, আরেকটা অনেকে বলছে যে না, রাখাইন না, বাংলাদেশের কিছু অংশ, রাখাইনের কিছু অংশ, মানে মিয়ানমারের কিছু অংশ এবং ভারতের কিছু অংশ নিয়ে আলাদা একটা রাষ্ট্র তৈরি করা, নতুন রাষ্ট্র তৈরি করার একটা ইয়ে চলছে, কুকি চীন এদেরকে নিয়ে। তো সেটা হলে তো খুব খারাপ কথা। সেই চিন্তাটাই কেন মানুষের মাথায় আসে? আর তারপরে আবার এর মধ্যে যুক্ত হয়েছে কি, মার্কিন যুক্তরাষ্ট্র বছর দুই আগে একটা নতুন বার্মা অ্যাক্ট তৈরি করেছে। তাদের পুরনো একটা বার্মা অ্যাক্ট ছিল, আবার নতুন একটা বার্মা অ্যাক্ট করেছে। এবং এই বার্মা অ্যাক্টের উদ্দেশ্য হলো মিয়ানমারের জান্টা সরকারের বিরুদ্ধে যে এনইউজি, ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের যে যুদ্ধ, তাদের সেই যুদ্ধটাকে তারা সমর্থন করে এবং তাদেরকে সহায়তা করে। তো সেই অনেকেই মনে করছে যে এখানে যে আরাকান আর্মি, চীন লিবারেশন ফোর্স, বা ওদের নামটা আমি ঠিক জানি না, এরকম তিনটা বাহিনী মিলে, থ্রি ব্রাদারহুড বা এরকম একটা কিছু বলা হচ্ছে, তারা মিলে যে এখন জান্টার বিরুদ্ধে সংগ্রাম করছে। সেখানে তারা আমেরিকান যুক্তরাষ্ট্র তাদের পিছনে থাকতে চায়, তাদেরকে সহায়তা করতে চায়। তো সেই ইয়েতে এখানকার যে ইকুয়েশনটা, সেটা কিন্তু বড় রকমের অত্যন্ত জটিল হয়ে উঠতেছে। আগে আমরা বুঝতাম চীন আর ভারত কাছাকাছি, আর অন্যদের ছিল দূরবর্তী স্বার্থ, জাপান, রাশিয়ার হলো অস্ত্র বিক্রি করার স্বার্থ,
জাপানের হলো বিভিন্ন রকমের অর্থনৈতিক স্বার্থ, সিঙ্গাপুর আছে, এরকম বিভিন্ন দেশের স্বার্থ আছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এখন এখানে এসে একেবারে ঘাঁটি গাড়ার চিন্তা বা এই যুদ্ধে সামিল হওয়ার চিন্তা যদি করে, তাহলে কিন্তু সমীকরণটা একেবারেই পাল্টে যায় এবং ভীষণভাবে কমপ্লেক্স হয়ে যায়। সেটা আমরা যাই কিছু করি না কেন এখানে ওইটা মাথায় রেখে আমরা কি ওই সমীকরণের মধ্যে কোনো এক পক্ষে চলে যাব? আমাদের এতদিনকার নীতি ছিল কোনো পক্ষে যাওয়া না। এখন যদি আমরা কোনো পক্ষ নেই তাহলে সেটার একটা সুবিধা অসুবিধা সবই আছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের পিছনে হাঁটা ধরলে একটা সাময়িক সুবিধা কিছু পাওয়াও যেতে পারে, কিন্তু একটা জিনিস দেখতে হবে যে এই কোরিয়ান যুদ্ধের থেকে শুরু করে এ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র কত অসংখ্য যুদ্ধ তৈরি করেছে বা নিজেরা যুদ্ধে জড়িয়েছে, এবং একটি উদাহরণ ছাড়া, যে প্রথম গালফ ওয়ার ছাড়া আর কোনোখানে তারা যে যুদ্ধ জয় করেছে এরকম কোনো উদাহরণ নাই। এবং যুদ্ধ জয় করাটাও তাদের হয়তো উদ্দেশ্য না, তাদের উদ্দেশ্য হলো অস্ত্র তৈরি করা, অস্ত্র বিক্রি করা। সেটা তারা ঠিক মতনই করে, কিন্তু শেষ পর্যন্ত যুদ্ধ জয় করতে পারে না এবং তারা সেখান থেকে সরে যায়, হাত গুটিয়ে আবার নতুন আর একটা যুদ্ধক্ষেত্র তৈরি করে। তো সেরকম যেমন এখন মনে করছে ইউক্রেন যুদ্ধ থেকেও তারা হাত গুটিয়ে আবার এসে তাইওয়ানে একটা যুদ্ধ, চীনের সাথে যুদ্ধ লাগবে, এরকম নানান রকমের জল্পনা কল্পনা মানুষ করে, কিন্তু তারা ওইটা করে এবং তারপরে কোনো কোনো জায়গা থেকে তারা একদম চোরের মতন পালিয়েও আসে। আফগানিস্তান থেকে আমরা দেখেছি তারা কীভাবে পালিয়ে আসছে। আফগানিস্তান তো তারা অনেক দিন দখল করে রেখেছিল। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে হাত মেলাতে গিয়ে আমরা সব কিছু না হারিয়ে ফেলি, সেইটা আমাদের মাথায় যদি না থাকে তাহলে কিন্তু খুবই দুর্ভাগ্যের বিষয়। আঞ্চলিক স্থিতিশীলতা যেন নষ্ট না হয় আর কি, সেই বিষয়টি আসলে আমরা কোন পক্ষে নিব মোশাররফ ভাই? না, আমরা তো বাংলাদেশের পক্ষে, আমাদের স্বার্থটি আমরা দেখবো, এটাই তো স্বাভাবিক হওয়া উচিত। কিন্তু আমাদের সেই সক্ষমতা আছে কি না, কারণ এখানে টোটালি আপনাকে আমার যারা মিত্র, মানে যারা বাংলাদেশের ভালো চায়, তাদেরকে আমাদের সাথে রাখতে হবে। এখন এই সরকার, এটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট, এটা কতটুকু তারা সেই ধরনের কৌশল অবলম্বন করতে পারবে সেটা হলো বড় কথা। বরং কৌশলের ক্ষেত্রে তারা অনেকটা দুর্বল, এটা বোঝা যায় কিন্তু এই সিদ্ধান্তের ক্ষেত্রেই। আপনি দেখেন এত বড় একটা সিদ্ধান্ত তারা নিয়ে নিচ্ছে, যে এটা পর উপদেষ্টা তহিদ হোসেন বললেন যে এটা প্রায় সম্মত হয়েছে, নীতিগতভাবে সম্মত। তাইলে কেন জনগণ, রাজনৈতিক দল, বাংলাদেশের মানুষ কেন অন্ধ করে? এই ক্ষেত্রে তাদেরকে আরো স্বচ্ছতার পরিচয় দিতে হবে। কারণ আপনাকে জনগণ যদি আপনার সাথে না থাকে তাহলে এই ক্রাইসিস কিন্তু আপনি মোকাবেলা করতে পারবেন না। বরং মানুষের মনে কিন্তু নানা সন্দেহ আছে। আপনি দেখেন মাঝে কিন্তু সেন্ট মার্টিন নিয়ে একটা কথা উঠেছে, আবার এই সরকার বলছে যে সেন্ট মার্টিন যাওয়া যাবে না। ফাইজ ভাই নিশ্চয়ই এটা মনে আছে, কোনো এক উপদেষ্টা বলেছে যে নাগরিকরা যেতে পারে। এই এলাকাটাও কিন্তু সেন্ট মার্টিন থেকে খুব দূরে না, কাছাকাছি। হ্যাঁ, তাইলে আমরা কেন আমার নাগরিকরা কেন সেন্ট মার্টিন যেতে পারবে না? এটা কিন্তু এই সরকারই বলেছে, এই সরকারের পরিবেশ উপদেষ্টা বলেছে যেতে পারবে না। তা আমরা এইগুলির মধ্যে কোনো সংকট আছে বলে আমরা মনে করি। এই টোটাল ঘটনাটা কিন্তু খোলাসা করা উচিত, পরিষ্কার করা উচিত। আসলে এই ক্রাইসিস বাংলাদেশ ফেস করছে, কারণ এটা ক্রাইসিসটা কিন্তু বাংলাদেশের ব্যাপার, অন্য কোনো দেশের বিষয় না। আর আরেকটা জিনিস দেখবেন, আমি ফয়েজ ভাইয়ের সাথে আরেকটু যোগ করি, এখানে শুধু অনলি আমেরিকা না, তার মিত্ররা ইউরোপিয়ান ইউনিয়ন, তারাও কিন্তু এই ঘটনার সাথে জড়িত, আমেরিকাকে সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে। কারণ জাতিসংঘের ক্ষেত্রে যখন দেখি যে সামরিক জান্তার বিরুদ্ধে যখন প্রস্তাব ওঠে, কিন্তু আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন, কানাডা, অস্ট্রেলিয়ার একই সাথে কিন্তু আমেরিকাকে সমর্থন করে। সুতরাং ওই শক্তি শুধু আমেরিকা একা না, একটা বিশাল শক্তি কিন্তু এখানে কাজ করছে, যার জন্য বাংলাদেশের সরকারকে কিন্তু খুব ভেবে চিনতে তাদের কিন্তু স্টেপগুলো নিতে হবে, যাতে আমাদের একটা মানে চরম বিপর্যয়ের মধ্যে বাংলাদেশ না পড়ে যায়। কারণ এই করিডোর দেওয়া মানেই কিন্তু আপনি একটা উইন্ডো আপনি ওপেন করে দিলেন। সেখানে এখন কি মানবিক সাহায্য যাবে, না অস্ত্র যাবে, না মাদক আসবে, না অস্ত্র আসবে, এটা বাংলাদেশের টোটাল নিরাপত্তা কিন্তু ঝুঁকির মধ্যে ফেলে দিবে। এই বিষয়গুলো অবশ্যই পরিষ্কার করা উচিত, হয়তো পরিষ্কার করা হবে সেই বিষয়গুলো। আমরা এই পর্যায়ে একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবো 21 রাতে, আমাদের সঙ্গেই থাকুন। আমন্ত্রণ 21 রাতে। আমাদের সঙ্গে আছেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ এবং বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবি মোশাররফ হোসেন। বিরতিতে যাওয়ার আগে অনেক বিষয় নিয়ে আপনারা কথা বলছিলেন। আমি মুন্সি ফয়েজের কাছে একটু বিষয় জানতে চাই, আসলে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান প্রায়োরিটি কী হওয়া উচিত? আসলে এটা তো খুব পরিষ্কার বোঝা যায় যে সরকার, এই নতুন সরকার আসলো কেন, অভ্যুত্থানটা ঘটলো কেন, মূল অভিযোগটা কি ছিল? যে সরকার গণতন্ত্রের থেকে সরে যাচ্ছে। হ্যাঁ, একটা স্বৈরতন্ত্রের কথা বলছি আমরা, ইলেকশনগুলোকে নষ্ট করা হয়েছে, এইসব অভিযোগ করা হয়েছে। সুতরাং সরকারের উচিত ওইখানে মনোযোগ দেওয়া।
গণতন্ত্র, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া, সেই জিনিসগুলো করার দিকে বেশি নজর দেওয়া উচিত। এবং সেখানে আরও যেসব এইসব আমাদের বিভিন্ন রকমের আগের সরকারের বিরুদ্ধে দোষ দেওয়া হচ্ছে যে দুর্নীতি, তার ফলে মানে অর্থনীতির ক্ষতিগ্রস্ত হওয়া, জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া, এইসব কথা বলে, সেইগুলোর দিকে সরকারের বেশি নজর দেওয়া উচিত, যাতে মানুষ বুঝতে পারে যে না, মানুষের যেই সব বিষয়ের কষ্ট ছিল সেই কষ্টগুলোকে লাঘব করার চেষ্টা এই সরকার করছে। যে কয়দিন সময় পায় তারা ওই দিকেই নজর দিবে, কিন্তু সেটা না করে মানে সেখানে যদি কোনো বড় রকমের সাফল্য তারা দেখাতে না পারে, তখন তারা হয়তো, এমন অনেকেই মনে করছেন যে হয়তো তারা দৃষ্টি সরিয়ে নেওয়ার জন্য ওই দিক থেকে যে তারা সুবিধা করতে পারছে না সরকার, সুতরাং তারা আমাদের বিভিন্ন দেশের সাথে সম্পর্কের ব্যাপারে, যেখানে এখনই জড়োজড়ি করার ব্যাপার নাই, কিন্তু তারা ছোটাছুটি করছেন। সবখানে যে খুব গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তা নয়। আমাদের প্রধান উপদেষ্টার কি বিদেশে বক্তৃতা দিতে যাওয়াটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়, নাকি দেশে নেতৃত্ব দেওয়া, একটা বিশেষ লক্ষ্য তৈরি করে সেই লক্ষ্যের দিকে দেশকে নিয়ে যাওয়ার চেষ্টা করা, সেইটা বেশি গুরুত্বপূর্ণ, নাকি বিদেশে যে বক্তৃতা দেওয়া বেশি গুরুত্বপূর্ণ? এরকম প্রশ্ন মানুষ তুলছে। সুতরাং আমার মনে হয় যে সরকারকে ওই ব্যাপারে চিন্তা করতে হবে। এবং এই যে এই এখন কি বলে রাখাইন ইয়েতে বা মিয়ানমারে যে গৃহযুদ্ধ চলছে, এই সময় আমরা যা কিছু উদ্যোগ নেই ইয়েদের ফেরত দেওয়ার ব্যাপারে, সেই উদ্যোগগুলো হয় এই পক্ষে চলে যাবে, নয় ওই পক্ষে চলে যাবে। জান্টার সাথে কথা বলে তারা 1,80,000 ইয়ে দিয়েছে, তাতে আমাদের কোনো লাভ আছে যদি আরাকান আর্মি বা অন্যরা যদি রাজি না হয়? তো সুতরাং কিন্তু ওই দিকে আমরা বেশি নজর কেন দিচ্ছি? এই মুহূর্তে কি আমাদের ওইটা বড় সমস্যা, নাকি আমাদের অভ্যন্তরীণ যে অর্থনীতি এবং অভ্যন্তরীণ রাজনীতি, গণতন্ত্রে ফিরিয়ে নেওয়া, মানুষের সঠিক মতামত কি সেটা জানার চেষ্টা করা? এই যে কোনো অভ্যুত্থানের পরে যখন সরকার আসে, তারা স্বল্পতম সময়ে চেষ্টা করে মানুষের মতামত নিয়ে নিজেদের লেজিটিমেসি, তারা যদি থাকতে চায় তাহলে তাদের নিজেদের লেজিটিমেসি তৈরি করার জন্য তো তাদের একটা গণভোট বা এরকম একটা কিছু করেছে আগে। একসময় জিয়াউর রহমান সাহেব করেছিলেন বা অন্যরা করেছে, কিন্তু সেরকমও কোনো উদ্যোগ তো আমরা দেখছি না। ইলেকশনেরও কোনো উদ্যোগ নাই। তো তাহলে মানুষ তো স্বাভাবিকভাবেই চিন্তিত হবে, অস্থির হবে। হয়তো সরকার অনেক কিছু তার মনের মধ্যে আছে, কিন্তু সঠিকভাবে গুছিয়ে করতে পারছে এরকম মনে করা খুব আমরা আশ্বস্ত হতে পারছি না। জি, কূটনীতি নিয়ে আপনার কাছে আর একটু কিছু জানতে চাইব। তার আগে আমি মোশাররফ ভাইয়ের কাছে জানতে চাই যে আসলে এই বিষয়ে আপনার কি মন্তব্য, যে বর্তমান সরকারের প্রধান কাজ কি? না, আপনি দেখবেন আমাদের দলের পক্ষ থেকে, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তো আমরা স্পষ্ট ভাষায় জানতে চেয়েছি বারবার। প্রতিনিয়ত দেখেন আমাদের নেতারা বলে যে আপনারা একটা রোডম্যাপ ঘোষণা করেন, আমাদের আপত্তি নেই, আপনি বাংলাদেশকে পরিবর্তন করে দেন, আমরা স্বাগত জানাই, কিন্তু আপনি একটা সুনির্দিষ্ট রুট দেন যে এই রুটে আমি হাঁটবো, যাব। এখন আপনি বলতেছেন রাজনৈতিক দলগুলির কাজ কি? জনগণকে ক্ষমতায়ন করা। ক্ষমতায়নের পথ কি? একটাই, নির্বাচন। সাথে সাথে আমরা বলছি যে একটা নির্বাচন করার জন্য যৌক্তিক যে সংস্কারগুলি দরকার সেগুলি আপনারা করেন, কিন্তু আপনি এই 8 মাস প্রায় 9 মাস পেরিয়ে যাচ্ছে, আপনি দৃশ্যমান কি কোনো কিছু দেখেন? বরং আমরা প্রতিনিয়ত দেখি যে সরকার যেভাবে শুরু করেছে তার আকার বাড়ছে, কখনো এই উপদেষ্টা, কখনো এই বিশেষজ্ঞ এনে আপনি এগুলো নতুন নতুন লোক বাড়িয়ে আপনি আরো কর্মপরিধিটা আপনাকে বাড়িয়ে দিচ্ছেন। অর্থাৎ আপনার মূল যে টার্গেট দেশটাকে গণতন্ত্রের দিকে নিয়ে যাওয়া, সেই দিকে কিন্তু আপনি নেই। আপনি দেখেন এই যে ক্রাইসিস, এই যে এখন যে রোহিঙ্গা ক্রাইসিসটা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম, আপনি যাকে দায়িত্ব দিয়েছেন কি মিস্টার খলিলুর রহমান, বাংলাদেশের আপনি দেখবেন নিরাপত্তা উপদেষ্টা কিন্তু আগে আমরা যে কোনো রাজনৈতিক সরকারের আমলে কিন্তু আমরা দেখিনি, কারণ এটা উন্নত বিশ্বে আমরা দেখি যে কোনো জায়গায় খুব ইম্পর্টেন্ট পোস্ট, খুব পাওয়ারফুল লোকে এইগুলি হয়। আপনি হঠাৎ করে একটা লোককে এনে আপনি এখানে দিয়ে দেন, আবার উনি আমাদের দেশের নাগরিকও না, উনি বাইরের সিটিজেন। এখন এই সরকারের দেখেন একটা নূতন কিন্তু একটা ক্যারেক্টারিস্টিক আপনি দেখতে পাবেন, বাইরের লোকদের প্রতি তার যেন কেমন একটা ব্যাপক আস্থা। কিন্তু সেইটা কি আজকে দেখেন এই যে সংস্কারের যিনি ডেপুটি আমেরিকান নাগরিক, আপনাদের গণমাধ্যম যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক, আবার আলিরিয়াস আজকে আমেরিকান নাগরিক, এই যে খলিল সাহেব আমেরিকান নাগরিক, কামাল আহমেদ ব্রিটেনের নাগরিক। তো বাংলাদেশে কি যোগ্য লোক নেই?
বা এই সংকট সমাধান করার আপনাকে তো বাংলাদেশের কালচার কৃষ্টি আপনাকে বুঝতে হবে, তারপর আপনাকে এগিয়ে যেতে হবে। তারপর আমরা চাই যে এই সরকার সফল হোক, কিন্তু আপনি সেখানে সুনির্দিষ্ট সাফল্যকে এখনো দেখছেন? যে কথাটি বলেছে, এই আন্দোলনটা মূলত হয়েছিল কিন্তু কর্মসংস্থানের জন্য। আপনার যদি ছাত্ররা চাকরি পাচ্ছে না, কিন্তু আপনি 9 মাস হয়ে গেছে, আমার অর্থনীতির চাকা কি একটু সচল হচ্ছে? আমরা খুব প্রতিদিন দেখবেন মিডিয়াতে পরিকল্পিতভাবে একটা প্রচার দেওয়া হচ্ছে, এত রেমিটেন্স আসছে, অর্থাৎ জনগণের দৃষ্টিটাকে অন্যদিকে আপনার নিয়ে যাওয়া। আমার এক রেমিটেন্স তো আমার সংকট সমাধান হবে না। আপনার অর্থনীতির চাকাটাকে সচল করতে হবে, আমার ইনভেস্টমেন্ট বাড়াতে হবে, আমার ইনভেস্টমেন্ট যত বাড়বে আমার চাকরির অপরচুনিটি তত তৈরি হবে। এগুলি তো আপনি যাচ্ছেন না, সুতরাং দেশটাকে একটা অনিশ্চয়তার দিকে আপনি ঠেলে দিচ্ছেন। বরং এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের একটা জনগণের সরকার দরকার। এবং আপনি সবচেয়ে আরেকটি বড়, ভয়েস ভাই তো কাজ করেছে বিভিন্ন জায়গায়, আমাদের ডোনাররা অলরেডি বলে দিয়েছে, আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার, যে নির্বাচিত সরকার ছাড়া আমরা এদের সাথে কোনো চুক্তি করব না। তা আপনি যদি আমাদের মতো দেশে বিনিয়োগ না হয়, অর্থনীতির যদি একটা ফ্লো তৈরি না হয়, তাহলে মানুষ কর্মসংস্থান কী হবে? আপনি দেখেন গ্রামগঞ্জে এখন এই চুরি ডাকাতি বেড়ে যাচ্ছে, কেন? কোনো কর্মসংস্থান নাই, কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক নাই। এই অবস্থা এখনও আপনাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। আপনি মনে করছেন এই সাপোর্টই আপনার চূড়ান্ত সাপোর্ট? না, যে কোনো সময় গণবিস্ফোরণ ঘটে যেতে হয়। কারণ মানুষের পেটে যদি ভাত না থাকে, আপনার এই সুস্বাদু কথা কোনো কিন্তু কাজে লাগে। জি, আবারও রাখাইন প্রসঙ্গে আসতে চাই। এখানে আসলে বেশ কিছু আঞ্চলিক পক্ষ জড়িত আছে রাখাইন বিষয়। আসলে সেই পক্ষের সঙ্গে কতদূর আলোচনা এগিয়েছে আমরা সেটি বলতে পারবো না, হয়তো পররাষ্ট্র উপদেষ্টাই হয়তো এই বিষয়ে বিস্তারিত বলবেন। এখন আমার বিষয়টি হচ্ছে যে যদি আমরা একমত না হতে পারি এই করিডোরের বিষয়ে, বিশেষ করে আঞ্চলিক পক্ষগুলো, সেই ক্ষেত্রে আমাদের হুমকিটা কিভাবে দেখেন আপনি? আমাদের নিরাপত্তা এখানে কথা হচ্ছে যে আমাদের নিজস্ব স্বার্থটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা যদি মনে করি যে না, যদিও আমাদের আঞ্চলিক সহযোগী কারা, ভারত, চীন, জাপান বা রাশিয়া, যেভাবেই হোক আমরা ধরি, যদি আমাদের বড় বড় সহযোগী পার্টনার্স যারা, অংশীদার যারা, তো তাদের সাথে আমরা আলোচনা করলাম যে এইটা আমরা করতে যাচ্ছি, এবং তারা বিভিন্ন রকমের ভিন্ন মত পোষণ করলো যে এটা ঠিক হবে না, এই কারণে ঠিক হবে না। সেখানে দুটো জিনিস আছে। একটা হলো তারা আমাদেরকে সতর্ক করে দিচ্ছে, হ্যাঁ, সেই আমরা সতর্ক হওয়ার সুযোগ পাচ্ছি। কিন্তু তাদের সব কিছু যে, তাদের সব কথা যে আমরা শুনবো তাও নয়। আমরা যদি মনে করি না এটা করলে আমাদের স্বার্থ নিশ্চিতভাবে রক্ষা হবে এবং আমরা যা চাচ্ছি করতে সেটা করতে পারবো, তাহলে তারা রাজি না হলেও আমরা এগিয়ে যাব। যে আমরা মনে করবো যে আমরা যদি এগিয়ে যাই তাহলে তারা আমাদের উপরে নাখোশ হতে পারে, কিন্তু তারপরেও আমাদের সাথে তাদের সহযোগিতা বন্ধ হবে না, এরকম নিশ্চিত হয়ে, বা যদি আমরা অন্য কোনো কারো কাছ থেকে যদি এমন কিছু নিশ্চিত করতে পারি যে না, এখানে সহযোগিতা কিছুটা কমে গেলেও ওখান থেকে সহযোগিতা এসে এটা ভরে দেবে, কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা তো খুব কম। কারণ দি আদার পার্টিকে আমরা প্রথমেই আলাপ করছিলাম, মার্কিন যুক্তরাষ্ট্র, যে একেবারে বিশ্বাসযোগ্য না, 1 নম্বর। তারপরে সে এখন তার ক্ষমতা, অন্যদেরকে সাহায্য করার ক্ষমতা তার দিনে দিনে কমে যাচ্ছে, নিজেকেই সে সাহায্য করতে পারে না, লুটপাট করে এখন পর্যন্ত তারা দেশ চালিয়ে যাচ্ছে। তো তাদের উপরে ভরসা করাটা কি ঠিক হবে? সুতরাং আমাদের যে আঞ্চলিক সহযোগীরা যারা আছে তাদের সাথে আলাপ করা এবং তাদের পরামর্শটাকে গুরুত্ব দিয়ে শোনা আমার মনে হয় খুব জরুরি। আসলে আমরা কি মিয়ানমারের সঙ্গে কোনো বিরোধে জড়িয়ে যাওয়ার কোনো আশঙ্কা আছে কি? সেখানে আমি একটু অন্য রকম পোষণ করি যে একটা পসিবিলিটি হচ্ছে যে জান্টা সরকার পুরোপুরি এখান থেকে বিতাড়িত হয়ে যাবে এবং রাখাইনে পুরোপুরি আরাকান আর্মির শাসন কায়েম হবে এবং তারা নতুন রাষ্ট্র কায়েম করবে। পরবর্তীতে তারা যেটা হয় তাদের পলিটিক্যাল কি অ্যারেঞ্জমেন্ট হবে সেটা পরে দেখা যাবে। কিন্তু এখন যদি তারা পুরোপুরি দখল নিয়ে নিতে পারে জায়গাটার, এখনও 3টা বড় শহর এখনও তাদের দখলে আসে নাই, 17টা বড় শহরের মধ্যে 14টা তারা দখল করে নিয়েছে, কিন্তু কোস্ট লাইনটা তাদের দখলে পুরোপুরি না। তো এইসব কারণে তারা এখনও সে জায়গায় পৌঁছায় নাই। কিন্তু তাহলে তাদের সাথে আমাদের তো যোগাযোগ করতেই হবে যদি আমরা রোহিঙ্গাদের ফেরত পাঠাতে চাই, 1 নম্বর। আর তারপরে তারাও যদি নতুন রাষ্ট্র হয়ে দাঁড়ায়, তাদেরও তো স্বার্থ আছে, মানে তারা তো ওখানে বন্দী হয়ে থাকবে না, তাদের হয় ভারতের কাছে যেতে হবে, অথবা বাংলাদেশের কাছে আসতে হবে, অথবা চীনের কাছে যেতে হবে, বা আমাদের সবার কাছেই তাদের যেতে হবে। চীন, জাপান, রাশিয়া সবাইকেই তাদের প্রয়োজন হবে। সুতরাং তাদেরও স্বার্থ আছে। সুতরাং যেহেতু স্বার্থের একটা কি বলা যায় কনফ্লুয়েন্স হচ্ছে, আমাদের স্বার্থ তাদের সাথে এক জায়গায়, সুতরাং আমরা হয়তো পরস্পরের স্বার্থ রক্ষা করার ব্যাপারে আলাপ আলোচনা এগিয়ে নিয়ে যাব। আর ধরেন অল্টারনেটিভটা কি, যে না, জান্টা সরকার আবার পূর্ণ ক্ষমতায়
পূর্ণ শক্তিতে আবার এইসব জায়গায় ফেরত আসলো, ধরে নিচ্ছি, যেটা সম্ভব বলে মনে হয় না, কিন্তু সেটাও যদি হয়, কিন্তু এই রাখাইন রাজ্যে রোহিঙ্গারা ফেরত গেলে তো রাখাইন রাজ্যেই যাবে, আর অন্য কোথাও যাওয়ার সম্ভাবনা তো খুব কম, একদমই নাই। তো রাখাইন রাজ্যেই যাবে তারা। তো এখন সেই জান্টা সরকারই তাদের নিয়ে যাক বা এই আরাকান আর্মি যেই নিয়ে যাক, ওখানে তো তাদের বসবাস করতে হবে রাখাইনদের মধ্যেই, 1 নম্বর। 2 নম্বর হলো ওখানকার যে স্থানীয় যে শাসন ব্যবস্থা থাকবে সেখানে রাখাইনদেরই প্রাধান্য থাকবে, চাক না চাক। জি তো সুতরাং রাখাইনদের সাথে একটা সমঝোতা করতেই হবে। জি সুতরাং সেটা এখন যেহেতু এইরকম একটা ভোলাটাইল পরিবেশ আসছে, এখন তাদের সাথে যে সম্পর্কটা করা হয়েছে, যোগাযোগ করা হয়েছে, সেটাকে শক্তিশালী করা, তাদের সাথে আলাপ আলোচনা এগিয়ে নিয়ে যাওয়া, এটা আমি কোনো দোষ দেখি না, কিন্তু খুব সতর্কতার সাথে করতে হবে এবং আমাদের বন্ধু রাষ্ট্রদেরকে অবহিত রাখতে হবে, অন্যান্য সহযোগীদেরকে। আর আমাদের এই বিশেষ করে যদি করিডোর যদি দেওয়া হয়, তাহলে সেটার উপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ এবং আমাদের হাতে যাতে সমস্ত ইনফরমেশন থাকে সেটা রক্ষা করে আমাদের করতে হবে, সেইটার ব্যাপারে সতর্ক। এবং নিজেদের শক্তি সম্বন্ধে যদি আমরা কিঞ্চিত সন্দিহান হই, তাহলে স্ট্যাটাস কোই আমাদের জন্য ভালো। জি মোশাররফ ভাই, আপনি কি কোনো সংঘাতের আশঙ্কা করেন যে আসলে এই করিডোরের কারণে মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো রকমের মতবিরোধ বা সংঘাত হতে পারে, এরকম কোনো আশঙ্কা কি আপনি করেন? না, এটা তো হতে পারে। আমি যদি আপনি করিডোর দেন, এটা তো হতেই পারে, কারণ করিডোর দিয়ে কি যাবে, কারণ করিডোর কিন্তু আর আমাকে আর্মিদের নিয়ন্ত্রণে হবে এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে, কারণ জান্তার কিন্তু এখানে তেমন একটা প্রভাব এখানে নাই, যারা আরাকান আর্মিরা এখানে আছে, এখান দিয়ে আমরা বলছি মানবিক সহায়তা যাবে। এখন তারা তো যদি আরাকান আর্মির যদি আক্রমণটা তীব্রতর হয়, তারা তো সন্দেহ করতে পারে যে এই করিডোর দিয়ে অন্য কিছু যাচ্ছে, তো সেক্ষেত্রে তো বাংলাদেশ একটা সংকটে পড়তেই পারে, এটা অস্বীকার করার সুযোগ নেই। আরেকটি জিনিস এখানে, যেখানে আমি ফয়েজ ভাইয়ের সাথে একটু যুক্ত করতে চাই, আপনি দেখবেন যে এই যে আমাদের রোহিঙ্গা যে সংকটটা তৈরি হয়েছে, এই সংকটটা তৈরি হয়েছে কিন্তু 1980 সালের ওদের নাগরিকত্ব বাতিলের একটা আইনকে নিয়ে। এখন এই যে যারা আরাকান আর্মি, তারা কি এইটা সমর্থন করে কিনা আমি জানি না, ফয়েজ ভাই জানতে পারে যে এই শর্তটার ব্যাপারে তাদের কি অভিমত। যে এটা হলো কি, ওই আইনটা তৈরি করা হয়েছে, সাথে সাথে আরেকটা জিনিস করা হয়েছে যে সামরিক বাহিনী কিছু কিছু মঙ্কসদেরকে নিয়ে, ওই বুদ্ধিস্ট যে ইয়ে আছে তাদেরকে নিয়ে একটা ন্যারেটিভ তৈরি করেছে এদেরকে, যে এরা বাঙালি, এরা এই ক্ষেত্রে এবং সেইটা কিন্তু সবাই গ্রহণ করেছে, আরাকান আর্মিরাও করেছে। বরং রাখাইনরা আরো বেশি দেখতে পারে না এদেরকে, তাহলে আমাদের সংকট তো নিশ্চিত সংকট। এটা মানে ফয়েজ ভাই, তাহলে জাতিসংঘ কেন জান্তা সরকারের সঙ্গে বসছে না? জাতিসংঘের পক্ষ থেকে কেন জান্তা সরকারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে না? এইটাই তো প্রথম দিকেই কিছুটা আলোকপাত করা হয়েছিল যে জাতিসংঘ যে কাজটা করতেছে সেটা কি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মিলে একটা কিছু করছে? মার্কিন যুক্তরাষ্ট্র তো জান্তা সরকারের বিরুদ্ধে কাজ করছে, সুতরাং জাতিসংঘ জান্তা সরকারের সাথে কাজ করবার সম্ভাবনা কম। কিন্তু পরিস্থিতি পাল্টে গেলে পাল্টে যেতে পারে, হ্যাঁ, কিন্তু ওখানেও তাদের কিন্তু জাতিসংঘের ইয়ে আছে, অফিস তো আছে। কিন্তু আলোচনা তো তারা করছে বলে এরকম আমরা শুনি না। একেবারে কিছু আলোচনা নাই তা নয়, কিন্তু আমরা যে আশাটা করছি যদি গভর্নমেন্ট পরিবর্তন হলে আমরা কি অ্যাডভান্টেজ পাবো, কিন্তু যদি তারা রোহিঙ্গাকে না মেনে নেয়, 80 সালের আইন যদি পরিবর্তন না করে, তাহলে আমাদের তো কোনো বেনিফিট নেই, জানতে আসলেও লাভ নাই আমাদের। না 80 সালের আইন পরিবর্তন তো অনেক পরের কথা। না, যদি না হলে তো ওরা এদেরকে নেবে না, ওরা তো স্বীকারই করে না, ওরা তারা বিভিন্ন সময় বলেছে যে তারা এটা মেনে নিবে। হ্যাঁ, যেমন এখন ওই যে সেদিন কথায় কথায়, যদিও ওটাতে আমাদের খুব উপকার হচ্ছে না, যে 1,80,000 অলরেডি তারা অ্যাপ্রুভ করেছে যে তারা মিয়ানমারের বাসিন্দা, এটা তো তারা স্বীকার করে নিছে। এটা তো গভর্নমেন্ট নিতে চাচ্ছে, এটাতে এমনও হতে পারে বাংলাদেশের সাথে আরাকান আর্মির সাথে একটা সম্পর্ক যাতে খারাপ হয়, সেই কৌশলও তো তাদের হতেই পারে, এটা হতে পারে, একটা কৌশল হতে পারে, এবং সেটার ফাঁদে আমরা পা দেবো কিনা আমরা, এটা ইম্পর্টেন্ট ব্যাপার, দিয়ে ফেলেছি বলা যায়। আমরা আসলে কোন দিকে যাব সেটা সময় আসলে বলবে। এবার একটু আমি ভারত পাকিস্তানের দিকে দৃষ্টি দিতে চাই। ভারত পাকিস্তানের মধ্যে বেশ অনেকদিন ধরে একটি পাল্টাপাল্টি অবস্থানে আছেন ভারত পাকিস্তানের দুই দেশের। এটি আসলে কোথায় শেষ হতে পারে বলে মনে করেন? কোন ধরনের বড় ধরনের কোনো সংকট? ভারত পাকিস্তানের মানে অনেক বছর, বহু যুগ সৃষ্টির পর থেকে, স্বাধীনতার পর থেকেই কিন্তু তাদের মধ্যে চলছে, কখনো একটু ভালো থাকে, কখনো একেবারে তলানিতে যেয়ে থাকে। বর্তমানে ঠিক তলানিতে আছে এটাই বলা যায়, কিন্তু সেখানে তার থাকে না, সেখান থেকে সরে আসে, সেই চেষ্টা করা হয়, কিন্তু বর্তমানে
আবহাওয়া খুব উত্তপ্ত, এই ঠিক কিছুদিন সময় না গেলে এইখান থেকে ফিরে আসার দিকে তারা মনোযোগ দেবে না। এখন কিছুদিন যুদ্ধ গোলাগুলি চলবে, যুদ্ধ খেলা চলবে, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে যে ভারত পাকিস্তান সত্যি সত্যি বড় যুদ্ধে জড়িয়ে পড়ে না। যখনও যুদ্ধে জড়িয়ে পড়েছে অল্প কয়েকদিন চলার পরে দুই পক্ষই হাঁপিয়ে যায় বা তাদের রসদ শেষ হয়ে যায়, তারপরে তারা দুই পক্ষই চায় যুদ্ধটা তখন বন্ধ হয়ে যাক, এবং সেইটাই বিভিন্ন সময় ঘটেছে। সুতরাং এটা মনে করা হচ্ছে, বেশিরভাগ লোক মনে করছেন যে বড় রকমের যুদ্ধ হয়তো হবে না, কিন্তু একটা কিছু মানে এখন যে অবস্থা আছে এর চেয়ে খারাপ হতে পারে আরো, বিফোর ইট বিকামস বেটার। এর কারণ কি দীর্ঘদিন যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো সামর্থ্য দুই দেশের নাই, এই কারণেই কি তারা যুদ্ধে জড়ায় না, নাকি অন্য কোনো বিষয়? এইটাই মূল কারণ, এটাই মূল কারণ। এখন হয়তো দেশেরই প্রস্তুতি অনেক বেশি আছে, একটু বেশি দিন চালাইতে পারতে পারে, কিন্তু তারা জানে যে এই যুদ্ধ জয় করা মুশকিল। একমাত্র যদি একটা দেশকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া যায় তাহলেই জয় হবে। দুই দেশে পরমাণু শক্তিধর আছে, কিন্তু সেটা তো যে কোনো দিকে যেতে পারে, কে রিস্ক নেবে সেটা আমরা বুঝতে পারবো না। কিন্তু যদি করে ফেলে তাহলে খুব দুঃখের বিষয়, খালি তাদের জন্য না, আমাদের এই পুরো এলাকার জন্য একটা দুশ্চিন্তার বিষয় সেটা। কিন্তু সেটা হয়তো আমরা ধরে নিব যে না, সেখানে তারা যাবে না। ঠিক আছে, যে যুদ্ধ শুরু করলো লোক ক্ষয় হবে, কেউ একটু আগাবে, কেউ একটু পিছাবে, কিন্তু শেষ পর্যন্ত কিছুদিন পরে দুই পক্ষই চিন্তা করবে যে এখানে আর থাকার দরকার নেই। আসলে তাদের মধ্যে এই যে কিছুদিন পরপরই যে ইয়েটা হয়, উত্তেজনা তৈরি হয় কোনো একটা সন্ত্রাসী কর্মকাণ্ডের ইয়েতে, এখানে তো খালি সন্ত্রাসী কর্মকাণ্ড একখানে ঘটে নাই, এখানেও ঘটেছে, কাশ্মীরে আবার ওদিকে বেলুচিস্তানেও ঘটেছে। সুতরাং একজন পরস্পরকে এই জন্য দোষারোপ করছে। কিন্তু প্রায়ই দেখি আমরা, যেটা আসল কথা, সবসময় হয়তো আমাদের যে আলোচনা করছি সেটা সবসময় হয়তো সঠিক নাও হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা সঠিক। সেটা হচ্ছে যে দুই দেশেরই যে এস্টাবলিশমেন্ট, কী বলে, সিকিউরিটি এস্টাবলিশমেন্ট যে আছে, পাকিস্তানের তো পুরোপুরি সেটা সেনাবাহিনীর হাতে, তারা খালি সিকিউরিটি না, পলিটিক্সও সেনাবাহিনীর হাতে। সুতরাং সেখানে তাদের ডমিনেশন খুব স্ট্রং, সেই ডমিনেশন তারা হারাতে চায় না। সুতরাং শান্তির দিকে যদি কোনোভাবে একটু আগানোর চেষ্টা করে, সেটা তারা হতে দেয় না। তারা কোনো না কোনোভাবে একটা সমস্যার সৃষ্টি করবে, কোনো না কোনো একটা ঘটনা ঘটবে, এবং তার ফলে দুই দেশের মধ্যে আবার নতুন করে অশান্তি বৃদ্ধি পাবে, উত্তেজনা বৃদ্ধি পাবে। তাহলে তাদের সেনাবাহিনীর যে প্রভাব সেটা শক্তিশালী হবে, আরও বাড়বে, এবং সেটা ধরে রাখতে পারবে। আর শান্তির দিকে যেতে থাকলে সেই প্রভাবটা আস্তে আস্তে সীমিত হবে, কমে আসবে। সেরকম ভারতে ঠিক সেনাবাহিনী না, সামরিক বাহিনী না, সামরিক বাহিনীর অংশ আছে এতে, কিন্তু আরও গুরুত্বপূর্ণ হলো ওদের আমলাতন্ত্রে তাদের যে আছে, একটা সিকিউরিটি এস্টাবলিশমেন্ট, হ্যাঁ, সিকিউরিটি কাউন্সিল আছে, জাতীয় নিরাপত্তা পরিষদ আছে, সেই জিনিসটা হচ্ছে সবচেয়ে প্রচণ্ড রকমের শক্তিশালী, এবং সেটাকে ব্যবহার করা হয় তারা তাদের গুরুত্বটাকে ধরে রাখার জন্য। আর তাছাড়া আছে রাজনৈতিক বিষয়, যে যখনই বিজেপি যখনই দেখে যে তাদের ইয়ে চলছে না বেশি, আস্তে আস্তে বিভিন্ন জায়গায় তাদের প্রভাব কমে যাচ্ছে, তখন এই একটা গণ্ডগোল পাকাতে চেষ্টা করে, দুই দেশের মধ্যে গণ্ডগোল অথবা কমিউনাল গণ্ডগোল। কারণ হিন্দুত্ববাদিতা তারা এগিয়ে নিয়ে যেতে চায়, সেখানে মুসলমানদের উপরে বিভিন্ন রকমের, মুসলমান এবং অন্যান্য সংখ্যাগরিষ্ঠদের উপরে নানান রকমের অত্যাচার চালায়। আর আমাদের দেশে যতটুকু না হয় তার চেয়ে অনেক বেশি প্রচার তারা করে। আমাদের দেশে আমরা তো দেখতে পাচ্ছি না সেরকম কিছু ঘটছে, রাজনৈতিক কিছু সমস্যা আমাদের হয়তো হয়, কিন্তু তারপরেও তারা সেগুলো প্রচার করে বেড়ায়, এবং তাই দিয়ে তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে তাদের অবস্থানটাকে দৃঢ় করে। এক তো হলো তাদের যে এস্টাবলিশমেন্টটা আছে, সিকিউরিটি এস্টাবলিশমেন্ট, তারা নিজেদের প্রভাবটাকে ধরে রাখে যে কোনো রকমের সংঘর্ষ অবস্থা তৈরি করলে বা একটা উত্তেজনা বৃদ্ধি করতে পারলে। আর অভ্যন্তরীণভাবে যদি কমিউনাল ডিস্টারবেন্স তৈরি করা যায়, তাতেও বিজেপির মতন দল তারা শক্তিশালী হয়, এবং বিভিন্ন সময় দেখবেন যে ইলেকশনের আগে এগুলো বেশি হয়। তো সুতরাং আমার মনে হয় যে এটা ঠিক যুদ্ধ বাঁধানোর চেয়ে আসল কথা হলো উত্তেজনা তৈরি করা এবং নিজেদের প্রভাবটাকে, নিজেদের জনগণের কাছে নিজেদের অ্যাপিলটাকে জোরদার করা, এই জন্যই করে। এবং দুই দেশের ওই দুইটা এস্টাবলিশমেন্টের স্বার্থ মিলে যায়, সুতরাং তারা এগুলো করতেই থাকে। জি, মোশাররফ ভাই, আপনিও কি তাই মনে করেন? আমি ফয়েজ ভাইয়ের সাথে একমত। এটা হলো যারা শেষ পর্যায়ে পলিটিক্যাল, এখানে নানা ইন্টারেস্টেড গ্রুপ আছে, যেমন আপনার যে কথা বললো ভারতের ওই যে রাজনৈতিক একটা ব্যাপার, যে
নির্বাচনে জেতার সময় দেখবেন আমেরিকা মুসলমানদের উপর একটা কিন্তু হামলা হয় বা মুসলমানরা শেষ করে ফেলছে, এরকম একটা, যেমন একবার লাদেনের ব্যাপারে হয়েছে, আবার এই যে এবার ইসরায়েল আর ফিলিস্তিনি যেটা হয়েছে, এইরকম কিছু কিছু ফোবিয়া তৈরি করে তারা। ঠিক ভারতও কিন্তু সেই এক অবস্থা করে। আর ওখানে আবার মানে ওই যে পাকিস্তানও আবার মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন তাদের প্রভাবটা কখনো রাখার জন্য তারা ওই গেমগুলি খেলে, কিন্তু ক্ষতিগ্রস্ত হয় কিন্তু জনগণ এবং এই সাউথ এশিয়া পলিটিক্সও কিন্তু একটা মারাত্মক একটা এফেক্ট পড়ে। দেখেন আপনি যদি ভারত পাকিস্তান এই যুদ্ধ খেলা চলছে, আপনি দেখবেন বাংলাদেশে একটা বিরাট এফেক্ট পড়বে। পাকিস্তানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি বাংলাদেশে আসার কথা ছিল, সেটি স্থগিত করা হয়েছে এই সংঘাতের কারণে। আমাদের যে খুব ক্ষতি বৃদ্ধি হতে হয়নি, কিন্তু স্থগিত করা হয়েছে একটু। দেখবেন আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, মানুষের মধ্যে আতঙ্ক, নানা ক্ষেত্রে কিন্তু ব্যবসা বাণিজ্য ক্ষতি করে, অর্থনীতির একটা বিরাট প্রভাব পড়ে, যেটা সামগ্রিক আমাদের দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে। তো সুতরাং আমরা প্রত্যাশা করি এই ধরনের উত্তেজনা যত কমানো যাবে ততই আমাদের মতো এই যে উন্নয়নশীল দেশগুলির জন্য কিন্তু অনেকটা বেনিফিট হবে বলে আমরা মনে করি। আমরাও সেই আশা করব। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে রাত 12টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর 21-এর সঙ্গেই থাকুন।